তুমি দেখো আমি সত্যি এবার পাশ করব। তার গালে চুপ করে চুমু খেলো রণ। এরপর মৌনতার ভেজা চুল মুখের ওপর থেকে সরিয়ে বলে উঠল, নোমান চাঁদের থেকে দূরে থাকবে। ওর মতিগতি ভালো নয়, ও তোকে ভালোবেসে ফেলেছে। তুমি কি করে জানলে? রণ নাক টেনে বলল। আমি সব জানি। মৌনতা মাথা ঝাঁকিয়ে বলল, আমি সবার থেকে নিজেকে আড়াল করে রাখবো। আমি চলে গেলে কোয়েল তোকে জ্বালাবে। বড্ড শয়তান আর কুটনিও। নিজেকে বাঁচাতে পারবি ওর থেকে? পারবো। মৌনতার গাল টেনে রণ বলল। কিট গার্ল। এরপর রণ একটা কালো ডিভাইস বের করলো নিজের পকেট থেকে। সেটা মৌনতার হাতে গুজে বলে উঠল, খুব সাবধানে আর লুকিয়ে রাখবি এটা। কারো হাতে নাগাল যেন এটাতে না পড়ে। কি এটা? অবাক হয়ে শুধালো মৌন। মিলিটারি স্যাটেলাইট ফোন। এটা অন করলে আমার লোকেশন জানতে পারবি তুই। আমি মোড়ে গেলেও জানতে পারবি। রেড সিগন্যাল দেখাবে তখন। আর যখন তোর মনে হবে আমার সাথে কথা না বলতে পেরে তুই মরে যাচ্ছিস, তখন অনলি 3 সেকেন্ড কথা বলতে পারবি আমার সাথে। মৌনতা ফট করে শুধালো, যদি প্রতি মুহূর্তে কথা বলতে চাই? পারবি না। একটা মিশনে 3 থেকে 4 বার কথা বলতে পারবি তুই। তাই হিসেব করে বাটন চাপবি, নয়তো পরে আমাকে আর পাবি না। মৌনতা স্যাটেলাইট ফোন রণর হাতে গুজে বলে উঠল, এটা আমি নেব না রণ ভাই। কেন? যদি কখনো এটাতে লাল সিগন্যাল জ্বলে তবে আমি সহ্য করতে পারবো না, মরে যাব আমি। জ্বলবে না রেড সিগন্যাল। তোর ভালোবাসার শক্তি আমায় বাঁচিয়ে নেবে। উপরওয়ালা অতটা নিষ্ঠুর নয়। মৌনতা নিশ্চুপ রইল। রণ চলে যাবে সে এটা মানতে পারছে না। কোন শক্তি বলে রণকে সে আটকে রাখবে এটাও ভেবে পাচ্ছে না। এমন সময় রণ আবদার করলো। একটা জিনিস চাইবো, দিবি? মৌনতা মাথা দুলিয়ে বলল, কি চাও? আমায় একবার নিচে থেকে চুমু খাবি? রণর আকুল আবদারে সায় দিল মৌন। রণর গলা জড়িয়ে অধরে অথর ছোঁয়ালো। রণ চোখ বুঝে অশ্রু ফেলল। সেই সাথে অঝর কাঁদল মৌনতা। রণ মৌনতাকে ছেড়ে উঠে দাঁড়ালো। হাতে আর সময় নেই। এখনই যেতে হবে অনুদের বাড়ি। তার কাছেই গহনা সাজগোজের জিনিসপত্র সব। রণকে ছেড়ে মৌনতা যখন ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো, তখন রণ শুধালো, এটা তো নতুন জামা না? চুল আঁচড়াতে আঁচড়াতে মৌন জবাব দিল, হ্যাঁ, মা এনেছে। রণ কপাল কুঁচকে পেছনের জামা মৌনতার সামনে এনে বলল। এটা তো ছেঁড়া। বিস্মিত হয়ে জামায় নজর বোলাতেই মৌনতার চোখ কপালে উঠল। পেছনের পার্ট একদম ছিঁড়ে কুচি কুচি, দেখে মনে হচ্ছে ইঁদুরে কেটেছে। মৌনতা ভার মুখে বলল। এটা এমন হলো কি করে? কঠিন বুদ্ধিদীপ্ত রণ নিমিষেই বুঝে গেল সবটা। চোখে মুখে ক্রোধ ঝলকে উঠল তার। নিজের সঙ্গে করে আনা নতুন জামা মৌনতাকে দিয়ে রণ বলে উঠল, এটা পর, ঢাকা থেকে এনেছিলাম। এটা দিতে এসেছিলাম তোর ঘরে। এমনিতেও ছোট মার দেয়া জামা তোকে আজ পরতে দিতাম না আমি। তুই তৈরি হয়ে নিচে আয়। যে জামাটা এভাবে কেটেছে তাকে আমি দেখছি। মৌনতা বিস্মিত হয়ে বলল। তুমি কি করে জানলে কে করেছে এটা? মৌনতার প্রশ্নে বিচক্ষণ চোখে আশেপাশে কিছু খুঁজল রণ। এরপর মেঝে থেকে একটা ছেঁড়া বেলি ফুল হাতে নিয়ে বলে উঠল, বলতো কে করেছে এই কাজ? সকালেই কোয়েলকে বাগান থেকে বেলি ফুল তুলতে দেখেছে মৌন। দুবার সেই ফুল দিয়ে তাকে গাজরা বানিয়ে দিয়েছে শাড়ির সাথে পরার জন্য। মৌনতা তাজ্জব হয়ে বলল। কোয়েল? রণ মাথা ঝাঁকিয়ে বেলকনি দিয়ে লাফিয়ে নিজের ঘরে চলে গেল। এরপর দৌড়ে বেরিয়ে এলো বাইরে। উদ্দেশ্য মাহিরের কুকুর কালু। কালুর গলায় বেল্ট ধরে টেনে বাড়ির নির্জন জায়গায় নিয়ে এলো রণ। এরপর ঝুঁকে বসে কালুর চোখে চোখ রেখে সেই বেলি ফুল কালুর সামনে এনে মিলিটারি ভাষায় বলে উঠল। অ্যাটাক। রণর দেওয়া নীল রঙা সোনালি পাড়ের সুন্দর শাড়িটা কুচি দিয়ে পরল মৌনতা। এরপর পিঠজোড়া বিছিয়ে থাকা চুলগুলো ঢিলে বেনুনি করে তাতে গুজল লাল গোলাপ। মুখে হালকা প্রসাধনী মেখে ঠোঁট জুড়ে হালকা গোলাপি লিপস্টিক দিল। কপালে দিল ছোট্ট নীল টিপ। চোখের কোল ঘেঁষে মোটা কাজল আর টেনে দিল আইলাইনার। এরপর আঁচল ঠিক করতে করতে নেমে গেল সিঁড়ি বেয়ে। পথিমধ্যে দেখা হলো রেনুমার সাথে। রেনুমা মৌনতাকে দেখে দাঁড় করালেন। এরপর থুতনি ধরে পুরো মুখটা দেখলেন। প্রশস্ত হলো রেনুমার ঠোঁট। মৌনতার কপালে চুমু আঁকলেন নিজের খুশি ধরে রাখতে না পেরে। এরপর আদরে গলায় বললেন, আমার মেয়েকে আজ খুব সুন্দর লাগছে মাশাল্লাহ। বিয়ে বাড়ির সকলের আজ কুপকাত হবে এই রূপে। নিজেকে সামলে রাখিস বাবা, কারো নজর যাতে না লাগে। রেনুমার কথায় লাজুক হাসলো মৌনতা। এরপর বলল, নজর টিপ আছে আমার বড় মা। ওই টিপ আমাকে কারো নজর লাগতেই দেবে না। রেনুমা অবাক হয়ে শুধালেন। কে সে? শাড়ির আঁচল মুচড়াতে মুচড়াতে মৌনতার নুয়ে জবাব দিল। বলবো সময় করে। রেনুমা আর একটু হেসে শুধালেন, খুব সুন্দর বুঝি? আন্ধার রাতের মতো।
বলেই দৌড়ে পালালো মৌনতা। মৌনতার যাবার পানে তাকিয়ে রেনুমা হাসলেন, এরপর বললেন, পাগল একটা, তোকে কে পেতে চলেছে? নিঃসন্দেহে সে ভাগ্যবান পুরুষ, কিন্তু কে সে? রেনুমা আর দাঁড়াতে পারলেন না। সম্মু ডেকে উঠল তাকে। তড়িঘড়ি করে রেনুমা পা চালালেন। মৌনতার জামা নষ্ট করার আনন্দ কোয়েলের মনে আর ধরছে না। মনের আনন্দে গুনগুন করতে করতে শহুরে মেয়েদের মতো ভারী সাজের মেকআপ আর ফিনফিনে পাতলা একটা শাড়ি পরে নিজেকে মোহনীয় করলো কোয়েল। সফেদ উদর আর নাভি স্পষ্ট সেই শাড়ির বুনন ভেদ করে। ছোট হাতের ব্লাউজ মোলায়েম হাতাটা আর একটু আকর্ষণীয় করলো। পেছনের পিঠ পুরোটাই উন্মুক্ত। লাল চুলগুলোতে সাদা বেলির গাজরা লাগিয়ে তাতে ছোট পার্স নিয়ে আয়নায় নিজেকে একবার পরখ করলো। এরপর বলে উঠল, এমন হট আইটেম তুমি আর কোথায় খুঁজে পাবে রণ ভাই? দেখো, আজ আমাকে দেখে আবার পা পিছলে পড়ো না যেন। আমাকে দেখার পর এক নিমিষে তোমার মাথা থেকে ওই গেও ভূতটা নেমে যাবে। টসটসে রসে ভরা আঙুল রেখে টক গরম চা কে খেতে চাইবে? কথাগুলো বলেই চুল উড়িয়ে সিঁড়ি ডিঙিয়ে নেমে এলো কোয়েল। এরপর বেরিয়ে গেল বাইরে। ড্রয়িং রুমে পরযাত্রী হিসেবে কে কে কোন গাড়িতে উঠবে তা গোছাচ্ছিলেন দেওয়ান মির্জা। হঠাৎ উপরে তাকিয়ে কোয়েলকে দেখে চোখ নামিয়ে বিড়বিড় করে বলে উঠলেন, আস্তাগফিরুল্লাহ, হেদায়েত দান করো মাবুদ। বলে মনে মনে বেহায়া নির্লজ্জ গালি দিলেন কোয়েলকে। সেই সাথে কেমন শিক্ষা দীক্ষায় বড় হয়েছে মেয়েটা তার চর্চাও করলো। মেজাজটা আজকাল হুটহাট তিরিক্ষি হয়। বিয়ের চাপে এমনিতেই প্রেশার হাই হয়ে রাগ নিয়ন্ত্রণে থাকছে না, তার মধ্যে কোহেলের বিশ্রী শরীর প্রদর্শন বৃদ্ধের মস্তিষ্ক বিক্ষিপ্ত করে তুলল। এমন সময় সেখানে উপস্থিত হলেন শায়লা, হাতে ধোয়া ওঠা গরম চা। দেওয়ান মির্জা দুধ চা পছন্দ করেন এবং আধ ঘন্টা পর পর চা না পেলে তার মেজাজ ঠিক থাকে না। শায়লার হাতে রং চায়ের পেয়ালা দেখে দেওয়ান মির্জা ক্ষেপে উঠলেন। শায়লাকে ধমকে উঠলেন চিৎকার করে, আমার ইচ্ছা অনিচ্ছার কোনো দাম নেই তোমার কাছে, তাই না? এতদিন বাড়িতে থেকেও জানো না আমি কি চা খাই? বলেই শায়লার হাত থেকে কাপ নিয়ে ছুঁড়ে মারলেন বৃদ্ধ। মেঝেতে আছড়ে পড়ে ঝনঝন শব্দে ভেঙে গেল পেয়ালা, কিন্তু বাড়ির হই হুল্লোড় ভেদ করে তা বাইরে পৌঁছালো না। কেউ খেয়ালও করলো না সকলেই বিয়ের আনন্দে মজেছে কিনা। এধারে ভয়ে লজ্জায় শায়লা স্তব্ধ হয়ে গেলেন। সাদমান মির্জা দৌড়ে এসে তার বাবাকে শান্ত হতে বললেন। এরপর শায়লাকে চোখ রাঙিয়ে বলে উঠলেন, তুমি জানো না বাবা রং চা খায় না, তারপরেও কেন দিলে? শায়লা নিজেকে ধাতস্থ করে বয়ার্ত গলায় বলে উঠল, বাবা লেবু দিয়ে মশলাযুক্ত রং চা খেতে চেয়েছিলেন। একটু আগেই ওনার নাকি গতরাতে গলা ব্যথা হয়েছে, এজন্য। শায়লা কথা শেষ করবার আগেই সাদমান মির্জা শায়লাকে হাতের ইশারায় চলে যেতে ইশারা করলেন। এরপর নরম গলায় শুধালেন। চেয়ারে ধপ করে বসে চোখ বুঝে হেলান দিলেন দেওয়ান মির্জা। রাগের চোটে বুকের ব্যথা বেড়ে গেছে তার। বুক চেপে ধরে বৃদ্ধ মনে করলেন একটু আগের কথা, তিনি রং চাই চেয়েছিলেন। বৃদ্ধ তড়িৎ উঠে দাঁড়ালেন। শায়লাকে ব্যক্তিগতভাবে খুব পছন্দ করেন তিনি। দীর্ঘ বছরের সংসার জীবনে বাড়ির সমস্ত কাজ গুছিয়ে গুছিয়ে করেন এই মেয়ে। ইচ্ছাকৃত ভুল এড়িয়েই চলেন তিনি। শ্বশুরের আদেশ নির্দেশ আরো মান্য করে পালন করার চেষ্টা করেন। আজ পর্যন্ত ছেলের বউদের সাথে দুটো কথা হয়নি তার। এতগুলো বছর বাদে শায়লার সাথে কিভাবে এমন ব্যবহার করলেন তিনি ভেবেই কষ্ট লাগলো তার। রান্নাঘরে নীরবে কেঁদে চোখ মুছলেন শায়লা। নিঃশব্দে রান্নাঘরে দাঁড়িয়ে শায়লার হাত চেপে ধরলেন বৃদ্ধ। এরপর বললেন, মাগো, কষ্ট পেও না। পুরো মানুষ না বুঝে ভুল করে ফেলেছি। শিশু আর বৃদ্ধের মধ্যে কোনো তফাৎ নেই, তা তো জানোই। শায়লা নিজেকে সামলে বলে উঠলেন। বৃদ্ধ নিচু গলায় বলে উঠল, রুলির মেয়ের বেহায়া সাজ দেখে মাথা নষ্ট হয়ে গেছে আমার। রাগ সামলাতে পারিনি। বাড়িতে কতগুলো উঠতি বয়সী ছেলেপেলে আছে, মেয়েটা খুবই বেহায়া বেশভূষা ধারণ করেছে। ওকে দেখে কিভাবে যেন মেজাজ চটে গেল। শায়লা এবার বুঝলেন বৃদ্ধের রাগের হেতু, তাই কান্না থামিয়ে বলে উঠলেন, হ্যাঁ, তা গুছাবো, তার আগে আরেকবার মশলা চা করে দেবে লেবু দিয়ে। গলাটায় সাংঘাতিক ব্যথা। মুচকি হেসে শায়লা বলে উঠলেন। বৃদ্ধ অনুতপ্ত হয়ে চলে গেলেন। শায়লা চোখ মুছে পুনরায় চায়ের পাতিল বসালো। নিজের জিপে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন রণ। সে বিশেষ চিন্তায় গভীরভাবে মগ্ন। চারপাশের বিষয়ে কোনো ধ্যান নেই তার। গতরাতে থানার ওসির সাথে কথা হয়েছে তার। গ্রামের সহজ সরল ছেলে বিল্লালের আত্মহত্যা কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়। রণ পোস্টমর্টম রিপোর্ট নিজ চোখে দেখেছে। এখনো প্রমাণ হয়েছে এটা আত্মহত্যাই, কিন্তু ছবিগুলো দেখেছে রণ।
গলায় ফাঁসের কোনো দাগ নেই, এমনকি চেহারা পর্যন্ত বিকৃত নয়। ফাঁসির মরা এভাবে মরতে পারে না, এর পেছনে অন্য কোনো চক্রান্ত আছে। ওসির চোখ মুখ দেখেও রণ বুঝছে ঘটনা ভিন্ন। ওসি সবটা জানে, অথচ প্রকাশ করতে চাইছে না পেছনের ঘটনাটা কি। বিশদে জানতে সেই বটগাছের তলায় গিয়েছিল রণ। তন্ন তন্ন করে খোঁজার পর মিলছে অর্ধছেঁড়া বিদেশি ডলার। দেশের মাটিতে ডলার দেখে রণর কপাল কুঁচকে যায়। সেটা নাকে নিয়ে ঘ্রাণ শুকতেই রণর এক ভ্রু উঁচু হয়ে ওঠে। ডলারের ড্রাগের স্মেল। ডলারটা সরাসরি, কিন্তু সাধারণ দরিদ্র ফরেস্টগার এই ছেলের নিকট পর্যন্ত এই ডলার কিভাবে এলো রণ ভেবেই পেল না। রণ সারা রাত চিন্তা ভাবনা করে নিশ্চিত হয়েছে গ্রামের কেউ এখানে যুক্ত আছে, কিন্তু সে কে? চিন্তা ভাবনা যখন তুঙ্গে, তখন চিউরির রিনিঝিনি শব্দে রণ ধ্যান কাটল। সামনে তাকাতেই চোখজোড়া স্থির হলো। সুন্দর ভঙ্গিমায় ধীরে ধীরে হেলে দুলে এগিয়ে আসছে মৌন, যেন কোনো মানুষ নয়, হুড়পড়ি। পাতলা ঠোঁটের মিষ্টি হাসিতে রণ হেলে গেল জিপের সাথে। বুকে চিনচিনে ব্যথা করছে। বাতাসের হুল্লোড়ে শাড়ির আঁচল উড়ে গিয়ে ফর্সা উদর নজর কাড়ল। বুকে হাত চেপে হা হয়ে দাঁড়িয়ে রইল রণ। মৌনতার চুলে গুজে রাখা গোলাপের সুবাস রণকে মাতাল করল। শরীরের ভর ছেড়ে দিয়ে মাটিতে পড়ে যেতে চাইল রণ, কিন্তু আকস্মিক রণর বেল্ট খামচে ধরল মৌনতা। অতঃপর ডাকল, রণ ভাই। হুঁশে আসতেই নিজেকে সামলে রণ বলে উঠল, আগুন হয়ে মোমের কাছে কেন এলে মৌন? পুড়িয়ে গলিয়ে মিলিয়ে শেষ করে দিবে এজন্য? মৌনতা আমতা আমতা করে বলে উঠল, তুমিই তো পড়তে বললে। ভুল করেছি, আমায় ক্ষমা কর। যা, বোরকা পরে আয়। আমি কোনো রিস্ক নিতে পারবো না। তোকে দেখে সবাই মরবে ও বাড়ির। বিয়েতে কেউ বোরকা পরে যায়? তাহলে তো যাওয়ারই দরকার নেই। মৌনতা ঠোঁট উল্টে বলল, এবারই প্রথম বিয়ে, আমি যাব না। না, যাবি না। ফেরার পথে আমি পোলা মাংস চেয়ে নিয়ে আসবো তোর জন্য। ও বাড়িতে খেলেও যে স্বাদ লাগবে, এ বাড়িতে খেলেও তেমনই স্বাদ লাগবে। মৌনতা কিছু বলতে চাইল, তার আগেই ঘেউ ঘেউ করে উঠল কালু। কেউ কিছু বুঝে উঠবার আগেই কামড়ে ধরল কোয়েলের শাড়ি। ভয়ে চিৎকার করে উঠল কোয়েল। সেই সাথে দৌড়ে এলো বাড়ির সকলে। মাহির, মুইন দৌড়ে এলো। ধমকে উঠল কালুকে। এতে কালু আরো ক্ষিপ্ত হলো। পাতলা ফিনফিনের শাড়ি কালুর ধারালো দাঁতের আঘাতে ছিঁড়ে ফানা ফানা হলো। আকাশ দৌড়ে একটা লাঠি এনে শক্ত বাড়ি বসালো কালুর পিঠে। ব্যথায় আরো রেগে গেল কালু। ইতিমধ্যে কোয়েলকে অর্ধনগ্ন করে ফেলেছে কালু। রুলি, কোয়েল আর কোয়েলের ছোট ভাই সমান তালে চিৎকার করে চলেছে। রেনুমা, শায়লা দৌড়ে এসে চিৎকার চেঁচামেচি শুরু করলেন, কিন্তু কালু যেন আজ বধির। মাহির কালুর গলায় বেল্ট ধরে টানতে লাগলো, কিন্তু সরাতে পারল না। শেষমেশ কোয়েলের পায়ে কামড় দিল কালু। রক্তে ভেসে গেল কোয়েলের পা। মৌনতা ভয়ার্ত গলায় বলে উঠল, রণ ভাই, কালুকে থামাও, নয়তো কোয়েলাপুর পা ছিঁড়ে নেবে ও। রণ ভাবলেশহীন জবাব দিল, তোর ভালো লাগছে না? না, মোটেও না। অন্যের কষ্টে কেন হাসি পাবে? তুমি কিছু করো দয়া করে। রণ শীষ বাজিয়ে জিভ ছেড়ে বাড়ির উঠোনে দাঁড়িয়ে একটু তামাশা দেখল। মৌনতার ছেঁড়া জামার কথা মনে পড়তেই বেশ রাগ হলো তার। সে আরেকটু তামাশা দেখতে চাইল। এমন সময় সৌম্য চিৎকার করে বলে উঠল, রন দেখ কালু, পাগল হয়ে গেছে, ওকে থামাতে পারিস কিনা দেখতো। ধীর পায়ে এগিয়ে গেল কালুর কাছে। এরপর হাঁটু মুড়ে বসে কালুর গলায় হাত বুলিয়ে বলে উঠল, এনাফ। মুহূর্তেই রণর নির্দেশ কালুর ক্ষিপ্ত মস্তিষ্ক ক্যাচ করলো। কোয়েলের পা ছেড়ে রণর পানে তাকিয়ে ঘেউ ঘেউ করে উঠল কালু। রণ কালুর চোখে চোখ রেখে পুনরায় বলে উঠল, ব্যাক। কালু এক পা দুপা করে পিছিয়ে ভিড় ঠেলে দৌড়ে বেরিয়ে গেল। কোয়েল থরথর করে কেঁপে মাটিতে বসে গেল। রেনুমা দৌড়ে গেলেন পানি আনতে। সৌম্য ব্যস্ত হলো ডক্টর ডাকতে। কোয়েলের পানে তাকিয়ে রণ বলে উঠল, এসব পোশাকে কালো অভ্যস্ত নয়, বুঝলি? তোকে ভিন গ্রহের প্রাণী ভেবে এভাবে অ্যাটাক করেছে সে। নেক্সট টাইম থেকে এসব করে পোশাক পরবি। যা এবার হসপিটালে গিয়ে ইঞ্জেকশন নে। বড্ড কষ্ট পেলাম তোর জন্য। ভেবেছিলাম বিয়ে খেয়েই ফিরে যাবে, কিন্তু এখন তো দেখছি গ্রামেই থেকে যেতে হবে তোর। খুব টাফ হয়ে গেল আমার জন্য। বলেই ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে উঠে গেল রণ। বরযাত্রী নিয়ে দুপুরের আগে আগেই বসন্তপুর গ্রামে এলেন দেওয়ান মির্জা। রণ মৌনতা আগেই চলে এসেছে। এত হই হুল্লোড় আনন্দের মাঝে শুধু অনুপস্থিত কোয়েল আর তার মা। অনুকে পার্লারের মেয়েরা সাজাতে বসে গিয়েছে। এখানে এসে থেকে রণর কোনো খোঁজ নেই। মৌনতা সিমিকে নিয়ে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে।
নোমান শাহরিয়ার গায়ের শুভ্র পাঞ্জাবি জড়িয়েছে আজ, দেখতে বেশ লাগছে। তার সৌন্দর্য অগ্রাহ্য করার শক্তি কোনো রমণীর নেই। নোমান মৌনতাকে দেখেই হাসি মুখে এগিয়ে এলো, এরপর বলে উঠল, আসসালামু আলাইকুম বেয়ান সাহেব। মৌনতার উত্তর কেড়ে নিয়ে সিমি বলে উঠল, ওয়ালাইকুম আসসালাম বিআই সাহেব। নোমান হাসলো অল্প, এরপর বলল, কেমন আছেন বিয়াইন সাহেব? মৌনতা মিষ্টি হেসে জবাব দিল। বুকে বড় জ্বালা। কপাল কুঁচকে নোমান বলল, কিসের জ্বালা বিয়াইন সাহেব? নয়া প্রেমের জ্বালা। বলেই হাসতে হাসতে প্রস্থান নিল মৌনতা। সঙ্গে দৌড়ে গেল সিমি। মৌনতার হাসি নোমানের বুকে ঝড় তুলল। ইচ্ছে হলো রণকে খুন করতে। সেই সাথে নিজের মন্দ কপালের ওপর বেশ বিরক্তি জমল তার। এদিকে তনুর মুখোমুখি হলো রণ। একাকী রণকে পেয়ে তনু ডেকে উঠল, মেজর রন, জি বলুন। আমার চিঠির উত্তর কিন্তু আমি পাইনি। রণ শয়তানি হেসে বলে উঠল, ভুলে পিয়নের সাথে মাখামাখি করে ফেলেছি। প্রেম কঠিন পর্যায়ে আছে, জীবন মরণের সন্ধিক্ষণের মতো। আগামী ছুটিতে আমার বিয়ে, অগ্রিম দাওয়াত রইল। এসে দুটো গরম গরম খেয়ে যাবেন। তনু ভোতা মুখে কষ্ট ভরা গলায় বলল, কিন্তু চিঠিটা আমি লিখেছিলাম। নিচে নাম দেওয়া উচিত ছিল। মানুষ মাত্রই ভুল, ম্যানেজ মডেল। কথাটা ভুল মেজর রন, ওটা হবে। তনুকে থামিয়ে রণ বলে উঠল, আমি মানুষটাই ভুল মিস তনুরিমা চৌধুরী। ঠিক মানুষ হলে আপনাকেই ভালোবাসতাম। তাছাড়া মাঝে মাঝে ইচ্ছে করেই ভুল করতে ভালো লাগে। চাকরিটা এমনি এমনি পাইনি আমি। বলেই হাসতে হাসতে চলে গেল রণ। এরপর মৌনতার কাছে এসে দাঁড়ালো রণ। ভিড়ে ভালো লাগছিল না বলে একটু পুকুর পাড়ে একাকী এসে দাঁড়িয়েছে সে। পেছন থেকে মৌনতাকে আগলে জড়িয়ে রণ বলে উঠল, নোমান শাহরিয়ারের সাথে ভালোই তো গান গাইছিলে, এবার যদি পানিতে জমিয়ে মারি। নিজেকে তাৎক্ষণিক রণর থেকে ছাড়িয়ে মৌনতা বলে উঠল, ছিছি, কেউ দেখলে কেলেঙ্কারি হবে। হলেই বা কি? কিছুই না, তুমিই বিপদে পড়বে। তোকে কে বলেছে আমি বিপদে পড়বো? আমি হটি নটি বাসর সাজাবো। ছি ছি, বেশরম লোক। তুই চাস না তোর জামাই বেশরম হোক? না, চাই না। তাহলে তো জীবনও বাপটাক শুনতে পারবো না। না পারলে নাই। এসব কি ধরনের সাংঘাতিক কথা বলছিস? বিয়ে হলেই ওসব করতে হবে? কোন সব? ভ্রু তুলে জানতে চাইল রণ। মৌনতা জিভ কেটে দৌড়ে বলে উঠল, খবিস একটা। রণ ডেকে বলে উঠল, আমি কিন্তু ওইসবের অপেক্ষাতেই থাকবো মৌন। এবার পালাতে পারছিস বলে আগামী 12 যে পারবি তা কিন্তু নয়, যেন রাখিস। ধীরে ধীরে হাসি আনন্দের সময় পেরোলো। সেই সাথে ভরপুর খাবারে মজল সবাই। ভালোভাবে ঝামেলাহীন বিয়ের কাজ সম্পন্ন হতেই বউ নিয়ে সকলেই ছুটল মির্জাবাড়ির উদ্দেশ্যে। বিছানার ওপর পা ঝুলিয়ে বসে আছে কোয়েল। পায়ে মোটা করে ব্যান্ডেজ বাঁধা, পা ফুলে টকটকে লাল হয়ে আছে। সেই সাথে গায়ে প্রচন্ড জ্বর। ডক্টর তাকে অলরেডি একটা ইঞ্জেকশন দিয়েছে, আবার 2 দিন পর আরেকটা। 14 দিনে মোট 5টি ইঞ্জেকশন তাকে দিতে হবে। রুলি মেয়ের পাশে বসে রয়েছেন মুখ ভার করে, চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট। যদি কুকুরটা পাগল হয়, যদি জলাতঙ্ক রোগ মেয়েটি অদ্ভুত কুকুরের ন্যায় আচরণ করে। রেনুমা প্লেটে একটু পোলাও মাংস এনে রুলির হাতে দিয়ে বলে উঠল, সৌম্যর শ্বশুর বাড়ি থেকে খাবার পাঠিয়েছে, কোয়েলকে খাইয়ে দে রুলি। রুলির চোখ মুখ কুচকে বলে উঠল, এমন কুকুর বাড়িতে পালার কি খুব জরুরি বড় আপা? এটা পাহারাদার নাকি মানুষ খুনের যন্ত্র? রেনুমা অনুতপ্ত মিশ্রিত গলায় বলল, দুর্ঘটনাবশত হয়ে গেছে। কালু সচরাচর এরকমটা করে না। কোয়েলকে কেন আকস্মিক কামড়ানোর সেটাই তো বুঝতে পারছি না। নিশ্চিত কেউ উস্কে দিয়েছে। আমার তো মনে হয় মৌনতা করেছে এই কাজ। তেজি গলায় বলল কোয়েল। রেনুমা কপালে বিরক্ত ভাঁজ ফেলে বলল, মৌনতা নিজেই কালুর থেকে দূরে পালিয়ে বেড়ায় কোয়েল। মৌনতাকে কালুকে উস্কে দেবে? তোর সাথে ওর ব্যক্তিগত কোনো শত্রুতা আছে? এবার থতমত খেল কোয়েল। মেয়ের গ্যাড়া কলে পড়া অবস্থা দেখে রুলি ফস করে বলে উঠল, এক কাজ করো আপা, কুকুরটাকে বিষ খাইয়ে মেরে ফেলো। যদি কোয়েলকে আবার কামড়ে দেয় তখন? বোনের মুখে এমন হিংস্র কথা শুনে আঁতকে উঠলেন রেনুমা। তিনি উত্তেজিত ভঙ্গিমায় বললেন, এসব কি বলছিস রুলি? মায়ের সেই ছোট বছর থেকে ওকে পালছে। কালুর প্রতি আমাদের সকলেরই গভীর ভালোবাসা। এই কথা আব্বা জানলেও রাগ করবে। যা হয়েছে তা নিছকই এক দুর্ঘটনা। বলেই রেনুমা চলে গেলেন। কিন্তু শান্ত থাকতে পারল না রুলি। সে মনে মনে সিদ্ধান্ত নিল
যে কদিন এই বাড়িতে আছি সেই কদিন কালুর জীবন নরক বানিয়ে দেব আমি। যতক্ষণ কালুর মরা মুখ না দেখছি ততক্ষণ মনে শান্তি নেই। নিজ ঘরে ঢুকে পোশাক পাল্টে বিছানায় আরাম করে শুল মৌনতা। আজ ভোরে রণ চলে যাবে ভাবতেই মনে দুঃখের মেঘ ভাসছে, দু চোখ জলে ভরে উঠছে, বুকে শুষ্ক চিনচিনে ব্যথা। সটন শুয়ে বুকের ওপর হাত ভাঁজ করে শুয়ে দেয়াল ঘড়িতে নজর বোলালো মৌনতা। ঘড়িতে রাত প্রায় 1টার কাছাকাছি। বাড়ির সকলেই ঘুমিয়ে পড়েছে আর অনেক আগেই। বিয়ে বাড়ি থেকে রণ কোথায় যেন হারিয়ে গিয়েছে, এখনো ফেরেনি। মৌনতার মন খারাপ হলো রণর অভাবে। যদি মানুষটা তাকে না বলেই চলে যায় তখন? প্রথমবারের মতো মৌনতা অনুভব করলো তার একটা ফোন থাকা জরুরি। আজকে একটা ফোন থাকলে রণর খোঁজ নিতে পারতো অনায়াসে। মনের চাঞ্চল্যের শোয়া থেকে উঠে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো মৌন। এরপর দৃষ্টি মেলল ওপাশে মুখোমুখি ব্যালকনিতে। রণর কক্ষ এখনো অন্ধকার, তার মানে মানুষটা এখনো ফেরেনি। ঠোঁট কামড়ে রংহীন মুখে মৌনতা মনে মনে ভেবে উঠল, রণভাই গেল কোথায়? জরুরি কল পেয়ে ও বাড়ি থেকে চলে যায়নি তো আবার? না না, এ হতে পারে না। আমাকে না বলে কখনোই যেতে পারে না রণভাই। এমন সময় হুট করে রণর কক্ষে বাতি জ্বলে উঠল। মৌনতার আধার মুখে আলো ফুটল তাৎক্ষণিক। শুকিয়ে ওঠা ঠোঁটেও ফুটল প্রশস্ত হাসি। রণর কক্ষের ব্যালকনি খোলা। কক্ষের ফকফকে আলোয় রণর অবয়ব স্পষ্ট। গায়ের কালো শার্ট এক টানে খুলে ঝুড়িতে রাখলো রণ। মুহূর্তে স্পষ্ট দৃশ্য মান হলো শ্যাম গরনের পোক্ত লম্বা শরীর। জিম করা শক্ত শরীরের পেশিগুলো মৌনতার চোখে ধা দিয়ে দিল। নির্লজ্জের মতো পলকহীন রণকে গিলে খেতে লাগলো মৌনতা। বাইরে প্রচন্ড গরম, থেকে থেকে ফুরফুরে হাওয়া বইছে। সেই হাওয়ায় ভেসে আসছে রণর শরীরের নেশালো গন্ধ। রণ যখন প্যান্ট খুলল তখন লজ্জায় দু চোখ ঢেকে ফেলল মৌনতা। এরপর দৌড়ে ঘরে এসে বালিশে মুখ গুজে হেসে উঠল। লজ্জায় তার মরে যেতে ইচ্ছে করছে। সেই মানুষটাকে দেখে কদিন আগেও ভয়ে সারা শরীর কাঁপতো। যেই মানুষটার ভয়ে ঘর ছেড়ে বের হওয়া দুষ্কর ছিল, সেই মানুষটা আজ মৌনতার প্রাণেশ্বর। শুধুই কি তাই, মানুষটার পাশে থাকলে অদ্ভুত এক প্রশান্তি হৃদয়ে দোলা দেয়। মন বলে পৃথিবীর সবচাইতে নিরাপদ আর শান্তির জায়গা রণভাই। মৌনতা নিজেকে সামলে পুনরায় ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। ব্যালকনিতে দাঁড়াতেই দেখতে পেল বারান্দায় দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে রণ। তার চোখ আসমানে নিবদ্ধ, যেন বিশাল চিন্তার সাগরে ডুবে আছে সে। কিন্তু কিসের এত চিন্তা? ভাবনার সমাপ্তি করে সিগারেট ছুঁড়ে ফেলল রণ। এরপর মৌনতার ব্যালকনিতে তাকিয়ে বলে উঠল, আমার পোশাক পাল্টানো দেখে বড্ড খুশি হচ্ছিলি তাই না? কিছু দেখতে পেলে? মৌনতা লজ্জায় আড়ষ্ট হয়ে মাথা নাড়ালো। তাতে দুষ্টু হেসে রণ বলল, তোর মতো আমার আকর্ষণীয় কিছু নেই। মৌনতা ঠোঁট টিপে লজ্জানত মুখে শুধালো, কোথায় গিয়েছিলে ও বাড়ি থেকে? মিস করেছিস আমায়? মৌনতা মাথা ঝাঁকালো। রণ লাফিয়ে ব্যালকনি থেকে নামলো। এরপর বিল্ডিং এর বাড়তি অংশে পা দিয়ে ধীরে ধীরে মৌনতার ব্যালকনির সামনে দাঁড়ালো। মৌনতা হাত বাড়িয়ে রণর হাত টেনে ধরলো। মৌনতার হাত ধরে উঠে এলো রণ। এরপর বলল, চল আজ সারা রাত গল্প করব। মৌনতা ঠোঁট এলিয়ে হেসে বলে উঠল, তবে ছাদে চলো। তোর ঘরে কি সমস্যা? মৌনতা উত্তর করবার আগেই শীতকার মিশ্রিত গোঙানি কান্নার আওয়াজ ভেসে এলো। রণ জিভ কেটে তাৎক্ষণিক দুই হাতে মৌনতার কান চেপে উঠল। আস্তাগফিরুল্লাহ, মনে শোনা কিছু শুনিস নি তাই না? চল চল ভেতরে চল, ছোট মানুষের এসব শুনতে নেই। বলেই মৌনতার কান চেপে ধাক্কা দিয়ে কক্ষের ভেতর ঢুকিয়ে ব্যালকনির দরজা আটকে দিল রণ। মৌনতা ইতস্তত করে বলে উঠল, ওটা ভাবির গলা তাই না? এত রাতে উনি কাঁদছে কেন? মৌনতার কথায় হো হো করে হাসতে ইচ্ছে হলো রণর, কিন্তু হাসলো না। কোনোভাবে হাসির শব্দ বাইরে গেলে কেলেঙ্কারি হয়ে যাবে, মৌনতার ওপর আরোপ লাগবে। তাই নিজেকে সামলে রণ শুধালো, তুই এইভাবে কাঁদতে চাস? আমি কাঁদবো কোন দুঃখে? তোকে কে বলেছে এটা দুঃখের কান্না? কান্না আবার সুখের হয় নাকি? হাসতে হাসতে কেউ কাঁদে? মাথা ঝাঁকিয়ে রণ জবাব দিল, কাঁদে। কে কাঁদে? ওই যে অনু কাছে। মৌনতার হেয়ালি ভালো লাগলো না। সে প্রসঙ্গ পাল্টে বলল, তুমি চলে গেলে আমার অনেক কষ্ট হবে রণ ভাই। তুমি ওখানে গিয়ে কোনো লেডি অফিসারের সাথে কথা বলবে না কেমন? কথা বললে কি হবে? আমার কষ্ট হবে। আমি কথা বললে তুই জানবি? সদিচ্ছে আমার কষ্ট দেবে? মৌনতার বেনুনি টেনে নিয়ে রণ হাতে পেঁচিয়ে বলে উঠল,
তোকে কষ্ট দিলে আমি নিজে মরে যাবো রে জান। রনর ঘোর লাগা স্বরে মৌনতা গলে গেল। সে লাজুকলতার ন্যায় ঢলে পড়তে চাইল। মৌনতাকে আর একটু লজ্জা দিতে রণ বলল, একবার ডাকতো। কি ডাকবো? জান। লজ্জায় মৌনতার কান আর গাল লাল হয়ে উঠল, সেই সাথে গরম ধোয়া বেরোলো। মৌনতা দুগাল চেপে বলে উঠল, আমার শরম করে, আমি বলবো না। তাহলে জামাই বল। তুমি কি আমার জামাই? নয়তো কি? তুমি তো আমার প্রেমিক। তাহলে জান বল, প্রেমিককে খুশি কর। দুনিয়ার কোনো বিষয় তো তোর জ্ঞান নেই। কইল হলে এতক্ষণ আমার জান প্রাণ সোনা মানিক বলে চুমু দিয়ে ভরিয়ে ফেলতো। শেষে তার কত কি দিত কে জানে। তোর সাথে প্রেম করে বড্ড লস আমার। শিখেও তোকে লাইনে আনা যাচ্ছে না। খটে জ্ঞান বুদ্ধি কিচ্ছু নেই। যেমন পড়াশোনায় গাধা, তেমনি প্রেম ভালোবাসাতেও আতেল। মৌনতার ইগোতে লাগলো এই কথা। সে চোখে মুখে রণমূর্তির ফুটিয়ে বলল, এই যে বললাম। কি বললি? ইতস্তত করে মৌনতা মিনমিন করলো। জান। কান চুলকে রণ ভ্রু কুচকে বলল, শুনতে পাইনি, কি বললি? রণর কলার ধরে মাথা টেনে কানের কাছে মুখ নিয়ে জোর গলায় মৌনতা বলল, জান বলছি, জান। এবার শুনেছো? রণ হা হা করে হেসে বলে উঠল, রুহ পর্যন্ত পৌঁছে গেছে রে কলেজা। এবার শান্তি পাচ্ছে। এবার চুপ করে একবার চমকা দেখে। এসব করতে এত রাতে আমার ঘরে এসেছো? এসব না বলে কাঁদালে খুশি হবে? কাঁদলে কেউ খুশি হয়? হয়। কিভাবে? যেভাবে বড় ভাই ভাবিকে খুশি করছে সেভাবে। মৌনতা রণর বুকে কিল মেরে শুধালো, এই তোমার গল্পের নমুনা। এসব পচা কথা বলে রাত পার করবে তুমি? রণ এবার সিরিয়াস হলো। সে বলল, কমান্ডো আর্মিদের গল্প শুনবি? মৌনতা তাৎক্ষণিক মাথা ঝাঁকিয়ে রাজি হলো। রণ মৌনতার চুলে হাত বুলিয়ে বলল, তোর চুল রুক্ষ হয়ে গেছে, তেল নিয়ে আয়। মাথায় বিলি কেটে দিতে দিতে গল্প বলি। মৌনতা তেলের বোতল এনে রণর হাতে দিয়ে বিছানার নিচ থেকে টুল বের করে তাতে বসলো। রণ বসলো বিছানার ওপর। এরপর মৌনতার জট পাকানো চুলের বিনুনি সযত্নে খুলে তাতে অল্প অল্প তেল মাখালো আর বলতে লাগলো, আমাদের লাইফ নর্মাল আর্মিদের মতো নয়। তবে কেমন রণভাই? বিস্ময়ে জানতে চাইল মৌনতা। কিছুটা প্যাচের মতো। মৌনতার হাসি পেল। আর্মি আবার প্যাঁচা হয় নাকি? হয়। কিভাবে? এবার আমি কোথায় যাব জানিস? কোথায়? রাঙামাটি। তারপর? তারপর আমি পাহাড় জঙ্গলে ঝর্ণায় নদীতে ঘুরে বেড়াবো 3 রাত। ওখানে আমার যুদ্ধ হবে বিষাক্ত সাপ পোকামাকড়ের সাথে, দুর্গম পথের সাথে, ক্ষুধার্ত নিজের সাথে, সব শেষে মানুষের সাথে। একটা মিশন শেষ হতে 5-6 মাস সময় লাগে। মাঝে মাঝে আরো কম লাগে, মাঝে মাঝে আবার বেশিও লাগে। আমি ধরা পড়লে নিশ্চিত মারা যাব। যদি সঠিক সময়ে আমার টিমকে কোনো খবর পৌঁছাতে না পারে, আমি রাতে ঘুমাতে পারি না। খুব কম খাবার খেয়ে ওই সীমান্ত অরণ্যে বেঁচে থাকতে হবে আমাকে। যখন তোরা পেট ভরে মাছ মাংস খেয়ে শান্তিতে ঘুমাবি, তখন আমি খাবো শুকনো মুড়ি, খেজুর কিংবা প্রি কুকড রেশন ফুড। তাও পরিমাণে খুব কম। পেট ভরে খাবার খাওয়া যায় না ওখানে। তুমি রান্না করে খেতে পারো না? কিছুটা ব্যথিত হয়ে শুধালো মৌনতা। রণ বলল, না, ধোয়া উঠতে দেখলে শত্রুপক্ষ আমার অবস্থান জেনে ফেলবে। তাছাড়া খাবারের গন্ধেও আমার উপস্থিতি প্রকাশিত হবে। তাহলে যখন খুব খিদে পায় তখন কি করো? চুইংগাম খাই। মজা করছো? তোর মনে হচ্ছে আমি এখন মজার মোড়ে আছি? আমার দুঃখ তোর কাছে মজা মনে হচ্ছে? মৌনতা তাৎক্ষণিক মাথা নেড়ে বলে উঠল, আমি কষ্ট পাচ্ছি রণভাই, কিন্তু একটা কথা। তোর আবার কি কথা? এসব খেয়ে এমন শক্ত পোক্ত কি করে আছো তুমি? তোমার মাথা ঘোরে না? সরকার আমাকে হাই প্রোটিনের খাবার দেয়, এনার্জি ড্রিঙ্কস দেয়, আর অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার দেয়। মাঝে মাঝে জঙ্গলে ঘাস লতা পাতাও খাই। ওসব খেয়ে সুস্থ আছি আমি, কিন্তু তুই মরে যাবি। মৌনতা ব্যথিত শ্বাস ছেড়ে বলল, এই চাকরি ছেড়ে দাও রণভাই। তোমার কথা শুনে আমার বুক ভেঙে কান্না পাচ্ছে। এবার তুমি চলে গেলে আমি ভাত খেতে পারবো না আর। মৌনতার মাথায় তেল দেওয়া শেষ করে রণ শটান শুয়ে গেল মৌনতার নরম বিছানায়। এরপর আড়মোড়া ভেঙে বলল, দেশের শত্রু বধ করার মধ্যে কি যে আনন্দ, এটা তুই বুঝবি না। নে, শরীরটা একটু টিপে দে তো। সারাদিন খুব চাপ লেগে গেছে। 200 টাকা দেব। মৌনতা তপ্ত শ্বাস ফেলে রণর পা নিজের কোলে টেনে নিল। এরপর সযত্নে মালিশ করলো। ধীরে ধীরে রণর মাথা নিজের কোলে নিয়ে বিলি কাটল। মৌনতার কোমর জড়িয়ে ধীরে ধীরে চোখ বুঝল রণ। ক্ষণকাল ঘুরতেই গভীর ঘুমে তলালো সে। রণর নিষ্পাপ ঘুমন্ত মুখের পানে অপলক তাকিয়ে রইল মৌনতা। কিছুক্ষণ আগের বলা রণর কথাগুলো বারবার তার কানে বেজে চলছে। মৌনতার চোখ গড়িয়ে টুপ করে 1 ফোঁটা জল রণর কপালে পড়ল। তাৎক্ষণিক করপুটে সেই জল মুছে মৌনতা মুখ চেপে কেঁদে উঠল। পুরোটা রাত সে কাঁদল। রণর ঘুম ভাঙল মৌনতার কান্নার ঝাঁকুনিতে। থেকে থেকে কাঁপছে মেয়েটা। ব্যথিত হলো রণ।
সে উঠে বসে পরম ভালোবাসায় মৌনতাকে বুকে টেনে পিঠে হাত বুলিয়ে বলল, কাঁদিস না, তুই কাটলে আমার যেতে অনেক কষ্ট হবে। আমার হৃদয়ে ভাঙনের ঢেউ উঠবে, আমি দুর্বল হয়ে যাব। শত্রুপক্ষ সহজে ঘায়ল করবে আমায়। এমন সময় অ্যালার্ম বেজে উঠল রনর ফোনে। লম্বা দীর্ঘ শ্বাস ফেলে মৌনতার ঘরের দরজা খোলা নিঃশব্দে বেরিয়ে গেল রণ। পেছনে ফেলে গেল মৌনতার অশ্রুসিক্ত বড় বড় মায়াবী কাতর দুটো চোখ। ফজরের নামাজ পড়তে উঠলেন রেনুমা। এমন সময় দেখলেন রনর ঘরে আলো জ্বলছে। কিছু হলো কিনা ভেবে দৌড়ে ছেলের কক্ষে এলেন। এসে দেখলেন নিজের ব্যাগ কাঁধে নিয়ে জুতার ফিতা বাঁধছে রণ। রেনুমার বুক ধক করে উঠল। ছেলের কাছে এসে ছেলেকে চেপে ধরে কেঁদে উঠলেন তিনি। এই দৃশ্য নতুন নয়, প্রায় সময় ছুটি শেষ হবার আগেই ফিরে যেতে হয় রণকে। রেনুমার অভ্যাস হয়ে গেছে এসব, কিন্তু আজ বাড়িতে বিশাল অনুষ্ঠান, বড় ছেলের বৌভাত, অথচ ছোট ছেলে থাকতে পারবে না, আনন্দের সামিল হতে পারবে না ভেবেই রেনুমা শব্দ করে কেঁদে উঠলেন। রেনুমার কান্নায় আলো জ্বলে উঠল পুরো মির্জা বাড়িতে। একে একে এলেন শায়লা, আদনান মির্জা, সাদনান মির্জা, আক্কাস, চামেলি, সবশেষে দেওয়ান মির্জা আর সৌম্য। শুধু এলো না মৌনতা, ইচ্ছে করেই এলো না সে। রনর বিদায় সহ্য করতে পারবে না সে। রনর বাবা ব্যথিত গলায় বলে উঠল,